বাংলাদেশে দুইটা দল, একটা জালিমের দল আর একটা যারা মজলুম তাদের দল। আগে টাকা তুলতো জমিতে ফসল ওঠার পরে, আর এখন টাকা তুলে হচ্ছে জমিতে আপনি চাষ করতে যাওয়ার আগে। আমাদের টাকার বেতন নেই, আমাদের ভোট নেই, নিয়ে তারপরে ওই সংসদে বসে তারা এই সমস্ত লুটপাটের পক্ষে আইন বানায়। আমার সাধারণ মানুষ, আমার ভূমিহীন যারা এখানে কাজ করে খায়, 6 মাস জমিতে কাজ করে আর 6 মাস পানিতে কাজ করে যারা খায়, তার রিজিকের উপর হাত দিয়ে না। এই দেশের ইতিহাস এই মির্জাফরদের সাথে এই দেশের জনগণের লড়াইয়ের ইতিহাস। এইখানে এই মির্জাফর আজকে নাই, ব্রিটিশ এখানে নাই, কিন্তু ব্রিটিশরা একটা শিক্ষা দিয়ে গেছিল। আজকে যে আপনি খাজনা দেন, এই খাজনার বিরুদ্ধে, জমিদারির বিরুদ্ধে এখানকার মানুষ লড়াই করছে। পাকিস্তান আমলে, পাকিস্তান বানানোর জন্য, পাকিস্তানের আগে 1946 সালে যে যুদ্ধটা এখানকার মানুষ করছে, লড়াইটা এখানকার মানুষ করছে, সংগ্রামটা এখানকার মানুষ করছে, সেই সংগ্রামের একটা বড় জায়গা ছিল যে জমিদারের হাত থেকে এই কৃষককে রক্ষা করা। জমিদার খাজনার অত্যাচারে, জমিদারদের অত্যাচারে এখানকার মানুষ ব্রিটিশের বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে লড়াই করছিল। 1950 সালে এখান থেকে খাজনার যে ভূমি খাজনা ছিল, জমিদাররা যে আসলে খাজনা নেওয়ার জন্যে এইখানকার মানুষ যে প্রজা ছিল, এই প্রজার সত্ত্ব তৈরি করার জন্যে প্রজাসত্ব আইন করা হয়েছিল 1950 সালে। আর এই প্রজাসত্ব আইনের ভেতর দিয়ে এইখান থেকে ব্রিটিশদের যে জমিদারি ব্যবস্থা, ব্রিটিশদের যে জমিদাররা যে জমির মালিক ছিল, তার বদলে কৃষকরা যারা আসলে জমি চাষ করে, আমার বাপ, আপনার বাপ, আমার দাদা, আপনার দাদা যারা আসলে চাষি ছিল, সেই চাষিরা প্রথমে এখানকার মালিক হয়। কিন্তু কিছু কিছু মালিকানা আসলে ব্রিটিশ কায়দায় রয়ে গেছে। জমির মালিকানা আমার বাপদাদার হয়েছিল, তো নদীর মালিকানা কার ছিল? নদীর মালিকানা তো কোনো পর্যন্ত নদী থেকে ইজারা দেওয়া হইতো, হাট ইজারা দেওয়া হইতো, জমিদারি উচ্ছেদ হয়েছে, কিন্তু হাট থেকে, মাঠ থেকে, ঘাট থেকে, নদী থেকে ইজারা প্রথা বাতিল হয় নাই। ব্রিটিশ গেছে, ব্রিটিশের বিরুদ্ধে এখানকার মানুষ লড়াই করছে। পাকিস্তান গেছে, পাকিস্তানের বিরুদ্ধে এখানকার মানুষ যুদ্ধ করছে। পাকিস্তান যাওয়ার পরে এখানে 53 বছর, 54 বছর, এই 54 বছর পরে আজকেও এইখানে এখনো নদী, এইখানে এখনো ঘাট, এইখানে এখনো বাজার, এইখানে এখনো হাট ইজারা দেওয়া হয়। এই ইজারার যে আইন, এই যে ইজারা প্রথা, এই প্রথা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমরা বলি আইনকে সংস্কার করতে হবে। আমরা বলি যে আইন দিয়ে দেশ চলে, যে আইন দিয়ে সরকার চলে, যে আইন দিয়ে সংসদ চলে, যে আইন দিয়ে আদালত চলে, তার অনেকগুলো আইন এখনো পর্যন্ত ব্রিটিশদের বানানো। এখনো পর্যন্ত পাকিস্তানের বোধ ওই আদালতের মধ্যে বসে আছে। এখনো আসলে বিচারের নামে বিচার কেনা বেচা হয়। যার সবচাইতে বেশি টাকা আছে সে থানা কিনে, আদালত কিনে, উকিল কিনে, হাইকোর্ট কিনে, বাংলাদেশের সমস্ত কিছু। এই যে কেনা বেচার আইন, এই যে টাকাওয়ালার পক্ষের আইন, এই আইন ব্রিটিশরা বানাইছিল। এর বিরুদ্ধে এই দেশের মানুষ 2 বার স্বাধীনতার লড়াই করছে, এদেশের মানুষ 2 বার জয়ী হয়েছে, কিন্তু প্রত্যেকবার বিজয় কিভাবে যেন হাতছাড়া হয়ে যায়। এইখানকার মানুষ লড়াই করা শিখছে, এখানকার মানুষ যুদ্ধ করা শিখছে, এখানকার মানুষ আন্দোলন করে বিজয়ী হওয়া শিখছে, কিন্তু বিজয়ের পরে বিজয়ের ফল ঘরে নেওয়া শিখে নাই। এইখানে বারবার বিজয় ব্যাহত হয়েছে, বারবার বিজয় যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে তাদেরই কোনো না কোনো অন্য কোনো অংশ, তাদেরই অন্য কোনো একটা দল, তারাই অন্য কোনো নামে এইখানকার মানুষের বিজয়কে হাতছাড়া করে তাদের পকেটে নিয়ে গেছে। সেই জন্য বিজয় আসছে, মানুষের মুক্তি আসে নাই। দেশ স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হইতে পারে নাই। দেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষের স্বাধীনতা আসে নাই। আমরা বলি এই আইন বদলাতে হবে। এই পরাধীনতার আইন, এই লুটপাটের আইন, এই কেনা বেচার আইনকে বদলে এইখানে ন্যায্য আইন, জনগণের পক্ষের আইন, মানুষের পক্ষের আইন, এই আইন বানাইতে হবে। এইটাকে আমরা বলছি এটা সংস্কার করতে হবে। এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, এই আইনকে সংস্কার করতে হবে, এই সংবিধানকে সংস্কার করতে হবে। এইগুলি দিয়েই তারা আসলে আমাদের শাসন করে। সাথীয় বন্ধুরা, আবার আপনারা জানেন, আরেকটা কথা বলে আমি কথাটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আবহাওয়া ভালো না, অন্য কোনো দিনে সেখানে বক্তৃতা করব। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই, এর আগে আমার আগে হরিপদ দাস নারায়ণ বলছে
অন্যরাও বলছে, বাংলাদেশে দুইটা জিনিস ঘটে। প্রথমত আইন আমাদের পক্ষে থাকে না, আর আইন যদি আমাদের পক্ষে থাকে, একটা আইন পক্ষে আসে, 19টা আইন আমাদের বিরুদ্ধে থাকার কারণে পক্ষের আইনটার ফল আমরা পাই না। ধরেন বাংলাদেশে সঞ্জীব দাস 92 সালে জীবন দিয়েছে, এই আপনাদের পাশে বাজিতপুরের বেংলায় ইজারাদারের বাহিনীর গুলিতে সঞ্জীব মারা গেছে, একটা জেলের সন্তান। সে লড়াইকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের জলমালের নীতিমালা পাল্টে দিয়েছিলাম। 1995 সালে বাংলাদেশে নয়া নীতিমালা হয়েছিল। নয়া নীতিমালার মধ্যে দিয়ে বলা হয়েছিল এই চল নদীগুলি আসলে উন্মুক্ত থাকবে, কিন্তু ঘটনা কি ঘটে? এই চল নদী আপনারা যখন ডিসি অফিসে যাবেন, আপনারা যখন অ্যাসিল্যান্ডের অফিসে যাবেন, গিয়ে দেখবেন চল নদী বলে কোনো নদী নাই। সমস্ত নদীকে বিভিন্ন দাগে ভাগ করা হয়েছে। নিকলিন নদীকে দেখবেন যে এখানে নদী নাই, অমুক জলমহাল। বাজিতপুরের নদীকে দেখবেন নদী নাই, অমুক জলমহাল, অমুক অমুক দাগ। এই খাসকতিয়ান এত থেকে এত পর্যন্ত এত দাগে, এই 2200 একর, এই 2400 একর, এই 700 একর, এই 900 একর, এগুলিকে বিভিন্ন নামে ভাগ করে জলমহাল হিসাবে, বদ্ধ জলমহাল দেখিয়ে এইগুলিকে আসলে জালিয়াতি করে, মানুষের সাথে বেইমানি করে, মানুষকে ফাঁকি দিয়ে, মানুষের আইনকে ধোঁকা দিয়ে, মানুষের কাছ থেকে নিয়ে কয়েকজন ইজারাদারের কাছে তারা ইজারা দেয়। আজকে পরিষ্কার করে বলি, আমরা বাংলাদেশের পরেও এইখানকার হাওরবাসীর জন্য আন্দোলন করেছি, জলমহালের ইজারা বন্ধ করার জন্য বলেছি। আমরা সরকারের সাথে আলাপ করে দেখিয়েছি যে যেই পরিমাণ খাজনা তারা এই জলমহালগুলি থেকে পায়, আর যত মানুষ আসলে এই জলমহালের খাজনার নামে যেই পরিমাণ মানুষ বঞ্চিত হয়, এই পরিমাণ মানুষের বঞ্চিত করার কোনো অধিকার বাংলাদেশের সরকার যেই কথা বলে ক্ষমতায় থাকে, এই কথার সাথে এটার মিল রেখে আইন এই খাজনা থাকতে পারে না, এই জলমহাল বন্ধ থাকতে পারে না। এরা এবার আপনারা দেখবেন আজকে যারা বলতেছেন হাওর অঞ্চলের প্রত্যেকটা জলমহাল যারা ইজারা নিছে, ওই ইজারা চুক্তিগুলি আপনারা দেখেন। ইজারাদার বন্ধুদের বলতে চাই, আপনার ইজারা চুক্তিটা দেখেন। ইজারা চুক্তির মধ্যে যেরকম আপনাকে ইজারা দেওয়া হয়েছে, আপনাকে দখল দেওয়া হয়েছে, একই সাথে আপনাকে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে। ইজারার শর্তের মধ্যে বলা আছে আপনি সাবলিজ দিতে পারবেন না, বলা আছে আপনি আসলে এখানে নৌকা চলাচলে বাধা দিতে পারবেন না, বলা আছে সেচের পানির জন্য যদি প্রয়োজন হয় সেই পানি আপনি আটকাইতে পারবেন না। একই সাথে এইবার গত কয়েক বছর থেকে এটা বলা হচ্ছে যে এইখানে হাওর অঞ্চলের যে সমস্ত জলমহাল যেগুলিকে ইজারা দেওয়া হয়, তার যে আয়ত্ত, তার যে আয়তন 300 একর হোক, 500 একর হোক, 700 একর হোক, বর্ষায় যখন আসলে প্লাবন ভূমি হয়, সব বর্ষায় যখন সারা হাওর অঞ্চল একটা নদীতে কিংবা একটা পুকুরে কিংবা একটা সমুদ্রে পরিণত হয়, সেইখানে কেবলমাত্র যত দূর পর্যন্ত আপনি ইজারা আনছেন, এই 500 একর কিংবা 700 একরের বাইরের বাকি যে আউট, বাকি যে জলমহাল, বাকি যে প্লাবন ভূমি, সেইখানে আপনি যাইতে পারবেন না। আপনার ইজারা চুক্তি ভালো করে পড়েন। এইখানে যারা মাছ ধরতে বাসান পানিতে যায়, তাদেরকে যখন আপনারা বাধা দেন, ওই ইজারা চুক্তি নিয়ে তারপরে আপনাকে নামতে হবে। আমার কৃষক আমার নিজের জায়গা থেকে মাছ ধরবে, আর আপনি গিয়ে বলবেন আপনি ইজারা দেন, আপনাকে তার চাঁদা দিতে হবে। এইটা বাংলাদেশে চলবে না। এইটা চালানোর জন্য বাংলাদেশে আমার সন্তানেরা জীবন দেয় নাই। বাংলাদেশ যেই বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে, আজকে এই বাংলাদেশ আছে এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশ বদলেছে, বাংলাদেশ আরো বদলাবে। বাংলাদেশকে আমরা শেষ পর্যন্ত মুক্ত করে ছাড়বো। এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ জেলের বাংলাদেশ হবে। বাংলাদেশ সরকার যে চলে, এইবারও এই যে অভ্যুত্থানের সরকার, তারা পর্যন্ত এই বছর যে বাজেট করেছে, সেই বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট। 8 লক্ষ কোটি টাকার বাজেট করেছে এবার সরকার। 8 লক্ষ কোটি টাকা মানে কত টাকা? 8 লক্ষ কোটি টাকা বললে আমি বলি যে আমার মাথার মধ্যে ঢুকে না। 1 লক্ষ কোটি টাকা বললে আমার মাথার মধ্যে ঢুকে না। আমি বলি 1 কোটি বোঝে, 2 কোটি বোঝে, 5 কোটি বোঝে, 100 কোটির পরে আর বুঝি না, 1000 কোটি বুঝি না। 1 লক্ষ কোটি হলে তো কিছুই বুঝি না কত টাকা। আমি ছেলেদেরকে বলছি আমার একটু বুঝায় বলতো 8 লক্ষ কোটি টাকা মানে কত টাকা। ওরা আমাকে বোঝানোর জন্য অঙ্কটা সহজ করে বলে, আপনাদেরকেও বলি। আমাকে বলছে ধরেন বাংলাদেশে 1 লক্ষ গ্রাম আছে,
1 লক্ষ গ্রাম না, এখন পর্যন্ত ধরেন 84,000 85,000 বলে। আমার এই অঙ্কটা সোজাভাবে বোঝানোর জন্য বলে যে ধরেন বাংলাদেশে 1 লক্ষ গ্রাম আছে, তো 1 লক্ষ গ্রাম যদি থাকে, প্রতি গ্রাম থেকে যদি 8 কোটি টাকা খরচ করা হয় অথবা তোলা হয়, প্রতি গ্রাম থেকে 8 কোটি টাকা হলে 1 লক্ষ গ্রাম থেকে 8 লক্ষ কোটি টাকা হবে। তার মানে এই সরকার যে চলে, এই 18 কোটি মানুষের কাছ থেকে এই 8 লক্ষ কোটি টাকা তারা তুলে। কোন পথে তুলে? আপনার কাছ থেকে তো সরাসরি কোনো টাকা নেয় না। জমিদারের মতো তো এখন আপনাকে খাজনার জন্য ওইখানে নিয়ে আটকে রাখে না। এখন তারা তো বলে না যে বৈশাখ মাস পাওয়ার পরেই, আগে যেরকম অগ্রহায়ণ মাসে জমিদারের লোকজন এসে আমার বাপদাদারে আটকাইতো, এখন তো আর আটকায় না। তাহলে কিভাবে টাকাটা তুলে? টাকা তোলার কায়দা এখন নতুন হয়েছে। আগে টাকা তুলতো জমিতে ফসল ওঠার পরে, আর এখন টাকা তুলে হচ্ছে জমিতে আপনি চাষ করতে যাওয়ার আগে। আপনি সার কিনবেন, আপনার সারের ট্যাক্স আছে। আপনি বিষ কিনবেন, আপনার বিষের ট্যাক্স আছে। আপনি বিদ্যুৎ দিয়ে পানি সেচ করবেন, আপনার বিদ্যুতের দামের মধ্যে তার টাকা আছে। সব মিলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যদি 44,000 কোটি টাকা তুলতে, 44,000 টাকা সে তুলতে পারে, তাইলে আপনি অঙ্কটা করে দেখবেন। বাচ্চারা ভালো পারবে, বুড়ারা আমরা পারবো না। ছোট ছোট বাচ্চাদের বলবেন মাথা পিছু যদি 44,000 টাকা তারা তুলে, তাইলে আসলে 8 লক্ষ কোটি টাকা হয়। যদি 44,000 বা 45,000 টাকা প্রতি মাথা পিছু হয়, 5 জনের একটা পরিবার যদি আপনার থাকে, আপনি এই সরকারকে কমপক্ষে 2.5 লক্ষ টাকা প্রতি বছর তাকে ট্যাক্স দেন। এই ট্যাক্সের টাকায় সে কী করে? ট্যাক্সের টাকায় ঢাকায় সে 3 তলা রাস্তা বানায়। এই ট্যাক্সের টাকায় সে হাওরের মধ্যে ইচ্ছা মতো হাওরকে ধ্বংস করার জন্যে, এক একজনের খাস পূরণের জন্যে হাওরকে ধ্বংস করার জন্য আবুরা সড়ক বানায়। এই হাওরের মধ্যে এই জনপদকে শেষ করার জন্যে, আমার জীবিকাকে ধ্বংস করার জন্যে অবৈজ্ঞানিকভাবে উন্নয়নের নামে এটাকে ধ্বংস করার কাজ করে। এবং তার চাইতে বেশি যেটা করে, ওই বড় বড় অফিসারদের পালে, তারা ওই সমস্ত বাজেট করে, তাদের জন্য গাড়ি কেনা হয়, তারা হেলিকপ্টারে ঘুরে, তার জন্য তেল কেনা হয়। এই যে টাকার যোগান আমরা দেই, এই টাকা দিয়ে সংসদ চলে, আমাদের টাকায় বেতন নেয়, আমাদের ভোট নেয়, নিয়ে তারপরে ওই সংসদে বসে তারা এই সমস্ত লুটপাটের পক্ষে আইন বানায়। এই সংসদ সদস্যরা কি আইন বানায়? 15 বছরের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশে বিদ্যুতের এক সময়, শেখ হাসিনার আগে খালেদা জিয়ার সরকার, বিদ্যুতের খুব ঘাটতি ছিল। বিদ্যুৎ মানুষের খুব চাহিদা ছিল। বিদ্যুতের জন্য বলা হয়েছে যে বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। তাহলে বিদ্যুতের সমস্যার সমাধান কি? ওনারা বললেন কুইক রেন্টাল। কুইক রেন্টাল হচ্ছে দ্রুত ভাড়া করতে হবে, দ্রুত ভাড়ায় বিদ্যুৎ দেবে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ভাড়া করল। আইন করলো তারা, সংসদে বসে সংসদ সদস্যরা আইন করলেন 1 টাকার বিদ্যুতের জন্য কুইক রেন্টাল 1 টাকায় আনা হবে না 10 টাকায় আনা হবে না 50 টাকায় আনা হবে, এটার কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা নিয়ে কোনো আদালতে মামলা করা যাবে না। এই আইনের নাম হয়েছে ইনডেমনিটি আইন। বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে সরকার কত টাকা খরচ করলো, কত টাকা খরচ করে কত টাকার জিনিস কিনলো, কতদিন বসায় রেখে ওই কুইক রেন্টালদেরকে কত টাকা ক্যাপাসিটি চার্জ দিল, এইগুলি নিয়ে কোনো মামলা করা যাবে না। প্রশ্ন তো তোলা যাবেই না, আদালতে যাওয়া যাবে না। এই আইন করছে এই সংসদ সদস্যরা, যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন, যারা আপনাদের টাকা নিয়ে ওই বড় বড় গাড়ি চড়ে আপনাদের ওই নদী দখল করার জন্য ইজারাদার বসাইছে। আমরা বলছি এই রাজনীতির সংস্কার করতে হবে, এই আইনের সংস্কার করতে হবে, এই আদালতের সংস্কার করতে হবে। এই রকমের আইন বানানো যায়, জুলুম করার জন্য আইন বানানো যায়, চুরির পক্ষে আইন বানানো যায়। এই আইন বানানোর জন্য দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। এই আইন বানানোর জন্য এইবার সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে আসলে হাসিনাকে বিরোধ করে নাই। অতএব পরিষ্কার করে যেখানে কথাটা এনে শেষ করতে চাই, এই রাজনীতির সংস্কার করতে হবে, এই আইনের ক্ষমতার সংস্কার করতে হবে, এই সংবিধানের সংস্কার করতে হবে, এই পুলিশদেরকে সংস্কার করতে হবে। আমার সন্তান এক সন্তানকে দিয়ে আরেক সন্তানকে গুলি করে খুন করার যে ব্যবস্থা, আমার টাকায় অস্ত্র, আমার টাকায় গুলি, আমার টাকায় বেতন, আর আমার সন্তান যদি ন্যায্য কথা বলে তাকে গুলি করার জন্য আমার আরেক সন্তানকে লেলিয়ে দেওয়ার এই যে রাজনীতি, এই যে আইন, এই আইনকে বদলাতে হবে।
এইটার জন্য আমরা বলছি, এই জন্য আইন সংস্কার, পুলিশ সংস্কার, প্রতিষ্ঠান সংস্কার, রাজনীতির সংস্কারের কথা আমরা বলি। আপনারা বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত করেন, আমার কিছু যায় আসে না। আমি বলি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ বাইরের লোকরে তো জুলুম করে, নিজের দলও জুলুম করে। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ দ্বারা জুলুমের শিকার হয়েছে এরকম মানুষ আপনি খুঁজলে পাবেন। বিএনপির দ্বারা, বিএনপির নেতার দ্বারা, বিএনপির কর্মী জুলুমের শিকার হয়েছে এরকম লোক আপনি পাবেন। বাংলাদেশে দুইটা দল, একটা জালিমের দল আর একটা যারা মজলুম তাদের দল। একটা ন্যায়ের পক্ষের মানুষ আর একটা জালিমের পক্ষের মানুষ। আমরা বলি আপনারা যে রাজনীতি করেন, যে দলই করেন, আপনি আপনার পক্ষে আছেন কিনা, আপনার সন্তানের ভবিষ্যতের পক্ষে আছেন কিনা, বাংলাদেশের শান্তির পক্ষে আছেন কিনা। বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়, ওই যে বেগমগঞ্জে নিয়ে এখন বসে বসে এইখান থেকে আপনারা তাদেরকে পালিয়ে যাইতে বাধ্য করছেন, আর এখন যে ইংল্যান্ডে বসে বসে টাকা উড়ায় আর ফুর্তি করে, এই যে টাকা পাচারের কায়দা, এটাকে আপনি বন্ধ করতে চান কিনা। এইটা যদি চান তাহলে আপনি বাংলাদেশের আইন কানুন জনগণের পক্ষে সংস্কার করার কথা বলবেন। আপনি আমার দল করার দরকার নাই, আমাদের দল করার দরকার নাই। আপনার দলের মধ্যেও যদি এই কথা বলেন, আপনি আমার মানুষ। আপনি যদি আপনার দলের মধ্যে ন্যায়ের কথা বলেন, আপনি আমাদের মানুষ, আপনি জনগণের পক্ষের মানুষ। আর আপনি যদি আমার দলের মধ্যে থেকে মানুষকে জুলুম করেন, তাহলে আপনি জালিমের পক্ষে, আমার দলের বিরুদ্ধের মানুষ। সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিকে আমরা নতুনভাবে শুরু করতে চাই, নতুন করে সংস্কার করতে চাই। এখানে জালিমদের বিরুদ্ধে মজলুমদের দল করতে চাই। সেই দল রাষ্ট্র সংস্কার আন্দোলন হইতে পারে, আপনি যে দল করেন সেই দল হইতে পারে। আপনার সাথে আমার ঐক্য হবে এই নদী মুক্ত করার জন্যে। এই আজকে আমি পরিষ্কার এখানে বলতেছি, এই নদী মুক্ত করার জন্য আমরা আজকে এখানে ঘোষণা দিচ্ছি। এইখান থেকে শুরু হবে লড়াই। এই লড়াই বাংলার চূড়ান্ত পার হয়ে বৈরব পর্যন্ত যাবে। অন্তত বাজিতপুর নিকলির মধ্যে নদীর যে দুঃসীমানা আছে, এইটা আমরা মুক্ত না করে ঘরে ফিরবো না, এটা তাদেরকে অঙ্গীকার করতেছি। এইখান থেকে পরিষ্কার করে টিউনো সাহেবকে বলতে চাই, অ্যাক্সিল্যান্ডকে বলতে চাই, ডিসি সাহেবকে বলতে চাই, মৎস্য অধিদপ্তরের উপদেষ্টাকে বলতে চাই, এইখানকার মানুষ যদি জুলুমের শিকার হয়, এইখানকার মানুষকে যদি অন্যায়ভাবে বেআইনিভাবে মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত করা হয়, আমরা এখান থেকে শুরু করব, আপনার সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। এই আইন বদলানো ছাড়া আপনাদের ছাড়বো না আমরা। আমি পরিষ্কার আর একটা কথা বলতে চাই, এইখানে অনেকেই ন্যায্য কথা বললেই হুমকি দামকি ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, আমাদের সাথে রাজনীতি করে এরকম লোকজন মনে করতো শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে আসলে কেউ সরাইতে পারবে, ওনাকে তো সরাইতে পারবেই না। তারপর ওনার ছেলে আসবে, ওনার মেয়ে আসবে, ফেরাউনের পরে ফেরাউন, জালিমের পরে জালিম, এই দেশ বুঝি তারাই শাসন করবে। বাংলাদেশের মানুষ এটা মানে নাই। তো আপনি তাদের খুবই তুচ্ছাতি তুচ্ছ ছোট্ট একজন এজেন্ট হিসাবে আজকে কোনো একটা দলের কোনো একটা নেতা, কোনো একটা পাতি নেতা হয়ে আসলে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আপনার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আপনি যতটুকু আনছেন, যতটুকু ভোগ করার অধিকার আছে, এতটুকুর মধ্যে শান্তিপূর্ণভাবে ভোগ করতে দেন। আমার সাধারণ মানুষ, আমার ভূমিহীন যারা এখানে কাজ করে খায়, 6 মাস জমিতে কাজ করে আর 6 মাস পানিতে কাজ করে যারা খায়, তার রিজিকের উপর হাত দিয়েন না। রিজিকের উপর যদি আপনি হাত দেন, আপনার রিজালের উপর আমি হাত দেবো। এই রিজাল আপনাদেরকে এই বাংলাদেশে করতে দেবো না।